এমন সময় উনি দেখতে পান মাঠের মধ্যে ভারী ভারী গহনা পরা, লাল শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর তো দেখেই বুঝেছেন এই জিনিসটা কি। ওই জিনিসটা তখন বলতেছে, কিরে বেলায়েত, কেমন আছিস? আমার নাম মরিয়ম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শাহিন। উনি কর্ণফুলী ইপিজেডে চাকরি করছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে, যে এই গ্রামটিকে অনেকে মঠবাড়িয়া নামেও চিনে থাকেন। তো ঘটনাটি উনি শুনেছিলেন এই রোজার ঈদের পরে ওনার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। উনি যখন গিয়েছেন রাত্রে ওখানে ছিলেন, যখন রাত হয়েছে আত্মীয় স্বজনরা একত্র হয়ে বিভিন্ন ধরনের গল্পগুজব করছেন, তখন ভয়ের ঘটনার প্রসঙ্গ চলে আসে। অনেকে নিশিডাকের ঘটনার কথা বলছেন, মেছো ভূতের ঘটনার কথা বলছেন। তখন কিন্তু আরেকটি ঘটনার কথা শোনা যায়। এই ঘটনাটি ঘটেছিল 2000 সালে। ওনাদের যেই মঠবাড়িয়া গ্রাম, এই গ্রামের 2 গ্রাম পরে আরেকটা গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে বটতলী। গ্রামটা সুফিয়া রোড থেকে 1 কিলোমিটার পশ্চিমে। যার সাথে ঘটেছে ওনার নাম বেলায়েত। উনি ওই সময় মসজিদের ইমাম ছিলেন, সবাই ওনাকে বেলায়েত হুজুর নামেই চেনেন। তো উনি কিন্তু ইমামতির পাশাপাশি পশু পালন করতেন। ওই সময় ওনার, অর্থাৎ ওই ঘটনার সময়ে ওনার 6টা ছাগল ছিল। ওনার ওই সময়ে যেই ছেলেটার মানে বয়সের কথা যদি চিন্তা করি, তখন তার বয়স ছিল 14-15 বছর। তার ছেলে আর কি, তার ছেলেটা মূলত এই ছাগলগুলো দেখাশোনা করতো। একদিন বাবার কাছে বায়না ধরেছে বন্ধুদের সাথে কোথাও যাবে, আস্তে আস্তে কিন্তু মাগরিবের নামাজ পার হয়ে যাবে। ছেলে আবদার করেছে, এটা তো রক্ষা করতেই হবে। ছেলে কিন্তু বলে গিয়েছিল যে বাবা, তুমি কিন্তু আসরের নামাজটা পড়িয়ে ছাগলগুলো বাসায় রেখে এসে তারপর মাগরিবের নামাজ পড়াতে আসবা। উনিও এরকমই চিন্তা করেছিলেন। তো আসরের নামাজ পড়ানোর যখন সময় এসেছে, তখন দেখা গেল মসজিদে বেশ কিছু লোকজন এসেছেন। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল যে আসরের নামাজের পরপরই তারা জরুরি কিছু কথাবার্তা বলবেন। এখন দেখা গেল এদের মধ্যে কমিটির, অর্থাৎ মসজিদ কমিটির কয়েকজন লোকও আছেন। সমস্যা হয়ে গেল যে ওনাদেরকে তো বলা যায় না যে আমি ছাগলগুলো বাড়িতে রেখে আসি। হুজুরের বাড়িটা কিন্তু মসজিদের একদম কাছাকাছিও ছিল না, একটু দূরে ছিল। যার কারণে উনি যদি ছাগল নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করেন, আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেবে। এদিকে তারাও একটা জরুরি বিষয় আলোচনা করছে। আলোচনা করতে করতে দেখা গেল যে এমন একটা সময় এসে আলোচনা শেষ হয়েছে, তখন ছাগলগুলো নিয়ে আসলে বাড়িতে যদি যাওয়া হয়, ওই বাড়ির ওখানেই মাগরিবের আজান দিয়ে দেবে। উনি আর ফেরত এসে মাগরিবের নামাজ পড়াতে পারবেন না। আর মাগরিবের নামাজ পড়ানোর জন্য অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারছিলেন না ওই সময়। কি আর করা, উনি করেছেন কি, ওই ছাগলগুলো কিন্তু মসজিদের কাছাকাছি একটা মাঠে রাখা ছিল, কি বেঁধে রাখা ছিল। উনি ছাগলগুলো নিয়ে এসে মসজিদের পাশে একটি গাছের সাথে বেঁধে রেখেছেন। মাগরিবের নামাজ পড়িয়ে ওই ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। ওনার যাওয়ার যে পথ, এই পথটা কিন্তু মাঠের ভেতর দিয়ে, ফসলি জমিও রয়েছে। তবে সব দিকেই যে ফসলি জমি বিষয়টা এরকম না, এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাটা শুধু মাঠ আর কি, ওদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। তো উনি যখন হাঁটতে হাঁটতে মাঠের ঠিক মাঝ বরাবর এসে পৌঁছেছেন, ছাগলগুলো সাথেই আছে। 6টা ছাগলের 6টা দড়ি কিন্তু ওনার হাতে আছে। ছাগলগুলো একদম বাধ্য ছাগলের মধ্যে তার সাথে সাথে হেঁটে আসছে। এমন সময় উনি দেখতে পান মাঠের মধ্যে ভারী ভারী গহনা পরা, লাল শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর তো দেখেই বুঝেছেন এই জিনিসটা কি। কারণ উনি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যান, আবার এশার নামাজ পড়ানোর জন্য বাসা থেকে চলে আসেন। এরকম ঘটনা কিন্তু নতুন কিছু না, এই পথ দিয়েই উনি যান। মাগরিবের পরে ওই গ্রামের কোনো মহিলা এরকম ভারী গহনা পরে এখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতেই পারে না, এটা অন্য কিছু। উনি তো বুঝতে পারছেন, আর উনি যে বুঝতে পারছেন সেটা ওই জিনিসটাও বুঝে গেছে। ওই জিনিসটা তখন বলতেছে, কিরে বেলায়েত, কেমন আছিস? আমার নাম মরিয়ম। তোর তো অনেকগুলো ছাগল আছে, দে না একটা ছাগল আমাকে। হুজুর বলেন, কেন? আমার ছাগল তোকে দেবো কেন? আমার ছাগল তো আমি তোকে দেবো না। এদিকে হয় কি, ওই দূরে দাঁড়িয়ে থাকা ওই অভাবটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হুজুরের কাছাকাছি চলে আসে, মাত্র 4 থেকে 5 হাত দূরত্বে। ওই ছাগল যেগুলো হুজুরের পাশে দাঁড়ানো ছিল, এরা কিন্তু ওই অভাবটা দেখে ভয় পাচ্ছে, জোরে জোরে ডাকাডাকি করছে। বিষয়টা এরকম না, এরা শান্তই আছে। আর ওই অভাবটাও কিন্তু একদম সাধারণ চেহারা। সাধারণ চেহারা বলতে 8-10টা মহিলার চেহারা যেরকম হয় ওরকমই চেহারা আর কি। সাজুগুজু করলে যেরকমটা দেখা যায়, অনেকটা ওরকম দেখা যাচ্ছে। আহামরি সুন্দরীও না, কুৎসিত না, স্বাভাবিক আর কি। আর বলার ভয়েসও স্বাভাবিক। ওই মহিলা তখন বলছে যে, শোন, ছাগল দিলি না ঠিক আছে, তুই আগামীকাল সন্ধ্যার পরে এসে আমাকে তো খুঁজবি। তখন কি হবে, আমাকে ডাকার পদ্ধতি বলে দিই। তুই এখানে এসে 3 বার ও মরিয়ম, ও মরিয়ম, ও মরিয়ম এরকম ভাবে 3 বার ডাক দিবি। হুজুর এই কথা শুনে বলতেছেন, বাহ বাহ বাহ, আমার বইয়েই গেছে, আমি রাত বিরেতে এসে তোকে ডাকাডাকি করবো না, তা সর সামনে থেকে। তখন হয় কি, ওই অভাবটা কোথায় যেন মিলিয়ে যায়। হুজুর ভয় না পেয়ে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ছাগলগুলো, ছাগলের যে ঘর সেখানে বেঁধে রেখে ওনার ওয়াইফকে বলে আসেন যে আমি এশার নামাজ পড়তে চলে যাচ্ছি। এরপর উনি ঠিকঠাক মতো ওই মাঠ দিয়েই আবার আসেন। প্রতিমধ্যে কিন্তু কাউকে দেখেন নাই। এশার নামাজ পড়িয়ে আবার ওই মাঠ দিয়েই বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর
এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে আলোচনাও করেন নাই কারোর সাথে। তার ছেলে শুনলে আবার ভয় পেতে পারে, ওনার ওয়াইফ শুনলে ভয় পেতে পারে, এই জন্য এটা নিয়ে উনি বাসায় আর আলোচনা করলেন না। পরদিন সকালবেলা উনি তো ফজরের নামাজ পড়াতে চলে গিয়েছেন। ফজরের নামাজ পড়িয়ে যখন বাসায় এসেছেন তখন ওনার ছেলে ওনাকে ডাকলো, বাবা এদিকে আসো তো, দেখো তো কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওনার ছেলে বলছে যে ছাগলগুলো সে যখন ছাগলের ঘর থেকে বাইরে বের করার জন্য গিয়েছে, দড়িগুলো খুলেছে, মনে হচ্ছে এই ছাগলগুলো চোখে কিছু দেখছে না, ছাগলগুলো সব অন্ধ হয়ে গেছে। এরপর ছাগলগুলোকে যখন বাইরে বের করেছে দেখা যাচ্ছে ছাগলগুলো একটা একদিকে যায় আর একটা আরেকদিকে চলে যায়। তারপর ছাগলের মুখের সামনে পাতা ধরেছে, কোন একটা গাছের পাতা, কাঁঠালের পাতা বা অন্য কোনো গাছের পাতা। ছাগল এগুলো টেরই পাচ্ছে না, তার মানে হচ্ছে সে চোখেই দেখছে না। গন্ধ সুখে কিছু একটা জিনিস বের করার চেষ্টা করছে কিন্তু চোখে দেখছে না। তখন তো হুজুর বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, তার 6টা ছাগলই অন্ধ হয়ে গেছে। আর এটার পেছনে ওই যে মরিয়ম, ওর একটা হাত রয়েছে। উনি তখন তার ছেলেকে বলেন যে বাবা তুমি একটা কাজ করো, ছাগলগুলোকে মাঠে নেওয়ার দরকার নাই, বাসায় বেঁধে রাখো, ওদের সামনে খাবার দাও, হাতে তুলে মুখের কাছে খাবার খাও, আমি দেখছি এটা নিয়ে কি করা যায়। হুজুর তৎক্ষণাৎ ওনার একজন ওস্তাদের কাছে চলে গেলেন। ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা খুলে বললেন। ওস্তাদ তখন বললেন যে ও এই ব্যাপার, সহজ সমাধান আছে, যেটা করছে ওই এটা ঠিক করে দেবে ইনশাল্লাহ। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, 1 লাইনের একটা দোয়া শিখিয়ে দিলাম, এটা করবা। দোয়াটা তার ওস্তাদ তাকে বললেন, এরপর কাগজে লিখে দিলেন। তখন ওস্তাদ বললেন যে হুজুর আমাকে, মানে ওই বেলায় হুজুর বলতেছেন যে হুজুর দোয়া তো লিখে দেওয়ার দরকার নেই, এটা আমার মনে থাকবে। তখন ওস্তাদ বলতেছেন না, এটা তোমার মনে থাকবে না, এটা তুমি ভুলে যাবা, তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, এই জন্য আমি লিখে দিলাম। তুমি যখন জায়গা মতো এটা পড়তে যাবা তখন দেখবে তুমি পড়তে পারতেছো না, এই জন্য আমি তোমাকে লিখে দিলাম। আর তুমি এটা পড়বা, এরপরে যা যা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। উনি আরো কিছু বিষয় শিখিয়ে দেন। আর হুজুর এটাও বলে দেন, অর্থাৎ উস্তাদ যিনি এটাও বলে দেন, তুমি কিন্তু সন্ধ্যার পর যখন ওই মাঠে যাবা তখন অবশ্যই লুঙ্গি পরে যাবা, উপরে তো পাঞ্জাবি থাকবেই, লুঙ্গি পরে যাবা, এটার একটা কাজ রয়েছে। ঠিক আছে, উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর মাগরিবের নামাজ পড়ে উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। উনি যখন মাঝামাঝি এসেছেন তখন উনি সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, কাগজে লেখা দোয়াটাও হাতে বের করেছেন। উনি সত্যি ফিল করছিলেন যে উনি দোয়াটা মনে করতে পারছেন না, কি যেন দোয়া, কি যেন দোয়া। উনি চিন্তা করেছিলেন যে দোয়াটা তো আমার মুখস্থই ছিল, আগেও মুখস্থ ছিল, কিন্তু এটা যে ওই সময় পড়তে হবে এটা ওনার ধারণা ছিল না। কিন্তু উনি স্মরণেই আনতে পারছিলেন না যে দোয়াটা কি। এরপর পকেট থেকে বের করেছেন, কাগজটা হাতেই রেখেছেন। আর কাগজটা যেহেতু হাতে রেখেছেন, কলম দিয়ে এমনভাবে একটু বড় বড় করে লেখা হয়েছিল যে চাঁদের আলোতেও মোটামুটি ভালো করে বোঝা যায় আর কি। তো উনি যখন মাঠের মাঝামাঝি চলে আসছেন, আসার পর বলতেছেন ও মরিয়ম, ও মরিয়ম, ও মরিয়ম, এভাবে 3বার ডাকছে। তখন কোত্থেকে যেন নুপুরের ঝন 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 শব্দ শুরু হয়েছে। বোঝা যাচ্ছে ওই জিনিসটা আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে এটা বোঝা যাচ্ছে না। আওয়াজটা হচ্ছে উপরের থেকে, পেছন থেকে, ডানে বায়ে, সামনে বোঝা যাচ্ছে না, তবে আওয়াজ হচ্ছে কোন একটা দিক থেকে। হঠাৎ করে তার সামনে ওই মরিয়ম চলে আসে। আসার পরে বলতেছে, এরে হুজুর বলছিলাম না আমাকে তুই ডাকবি, আমাকে তুই খুঁজবি, শেষ পর্যন্ত খুঁজলি তো, এখন বল ছাগল কি দিবি নাকি আরো বড় কোনো ক্ষতি করব? তখন হুজুর বলেন যে আমি গরিব মানুষ, 6টা মাত্র ছাগল আছে, এগুলো আমি বিক্রি করব পরে, তো আমার তো চলতে হবে, তুমি অন্য কিছু চাও। তখন ওই মরিয়ম বলে না, আমাকে একটা ছাগলই দিতে হবে। তখন হুজুর বলে বুঝছি, তোমাকে শেষ সুযোগ দিয়েছিলাম, কাজ হলো না, ঠিক আছে। এই বলেই হুজুরের হাতে রাখা কাগজটা খুলেই উনি ওই দোয়াটা পড়তে শুরু করেছেন। কয়েকবার পড়ার পর হুজুর কি করেছেন, একটু ঝুঁকে পড়ে অর্থাৎ রুকুর হালতে গিয়ে ওনার লুঙ্গির একদম নিচের অংশ, যেটা পায়ের গোড়ালি কাছে যেটা থাকে, ওইটা ধরেছেন, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন ওইটার মাথা। এবার আস্তে আস্তে উনি সোজা হচ্ছেন, দোয়া কিন্তু পড়েই যাচ্ছেন। তো উনি যখন সোজা হচ্ছেন তখন লুঙ্গির নিচের অংশটা কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে, উঁচু হতে হতে হাঁটুর কাছাকাছি চলে যখন আসছে তখন মরিয়ম বলতে থাকে, এই হুজুর থাম থাম থাম, আমার এত বড় সর্বনাশ করিস না, আমি কথা দিচ্ছি তোর যে ছাগলগুলো ছিল এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই ক্ষতিটা করিস না। আসলে তার কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুর বুঝতে পারতেছেন না, তবে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছিলেন। সে তো কাকুতি মিনতি শুরু করে দেয় যে হুজুর তো দোয়া পড়া থামা। তখন বল কিন্তু হুজুরের কোটে। তখন হুজুর বলেন, দোয়া পড়া থামাতে পারি একটা শর্তে, তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, শুধু এলাকা না, তুই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবি, এই দেশের বাউন্ডারির মধ্যে তুই থাকবি না, কারণ তুই এই কাজ আবার অন্য লোকের সাথে করবি, এটা আমি হতে দেবো না। তখন ওই মরিয়ম বলে ঠিক আছে তাই হবে, আমি চলে যাব, তবে একটা অনুমতি আমাকে দে, প্রতি বছর আমি এখানে আসব, এখানে আমার একটা কাজ আছে, এখানে যে মেলাটা হয় ওই মেলায় আসব। স্থানীয় ভাষায় ওই মেলাটাকে ঘড়িয়া বলে, ঘড়িয়া মানে মেলা। প্রতি 1লা বৈশাখে ওখানে ঘড়িয়া বা ঘড়িয়া হয় আর কি। তো
এটা নাকি এই মিরসরাই উপজেলার অনেক বছরের ঐতিহ্য, তবে 5-6 বছর ধরে বেশ কিছু কারণে নাকি এই মেলাটা হচ্ছে না। ওই মরিয়ম বলেছিল যে প্রতি বছর সেখানে আসে, সে এখানে আসতে চায়। তখন নাকি হুজুর অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে এখানে আসা যাবে। এরপর নাকি হুজুর দোয়া পড়া থামিয়ে দেন, মরিয়ম চলে যায়। হুজুর বাড়িতে আসেন, এসে দেখেন ছাগলগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। পরবর্তীতে মরিয়মের সাথে হুজুরের কখনো দেখাও হয়নি, আর মরিয়মকে পরবর্তীতে কেউ দেখেছে আবার ছাগল চেয়েছে বা এটা চেয়েছে সেটা চেয়েছে এমনটাও হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা দোয়া, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা জাস্ট খালি উনি পড়া শুরু করেছেন একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ওই সময় যে ওই মরিয়মের কি হয়েছে বা কি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুর বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল একটা ঝামেলা ওর হচ্ছে। কি ঝামেলা এটা কিন্তু মরিয়ম বলেনি, শুধু এতটুকু বলেছেন আমার সম্মান নষ্ট করিস না, আমার এত বড় ক্ষতি করিস না, এতটুকু বলেছিল। দোয়ার যে আসলে কি প্রভাব এটা আমরা বুঝতে পারি না। প্রতিটা দোয়ার একটা হায়ার ফ্রিকোয়েন্সি রয়েছে। এই ফ্রিকোয়েন্সিটা আসলে বিজ্ঞান যেই যন্ত্রগুলো আবিষ্কার করেছে এটা দিয়ে ধরা সম্ভব না। এটা এমন এক ফ্রিকোয়েন্সি, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন ভালো আমাদের থেকে, এটা আমরা জানি না। অনেকে বলে দোয়ার অনেক ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়। এটা যে কি ক্ষমতাবান একটা জিনিস এটা আল্লাহ ভালো জানেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত বেড়ে যায়, হায়াত কমে যায়, আর অনেক ঘটনা ঘটে যায়। তাহলে দোয়ার প্রভাব অবশ্যই রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে বলেছেন, দোয়া চাইতে বলেছেন। দোয়ার প্রভাব তো অবশ্যই রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 196তম এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ অন্তর। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার পরিবারের লোকদের কাছে, তারপর এলাকার মুরব্বীদের কাছে, এরকম অনেকের মুখেই শুনেছেন। ঘটনাটির স্থান কিন্তু ওনার বাসার খুব কাছেই, একটা গার্মেন্টসকে কেন্দ্র করে। গার্মেন্টসটার নাম জ্বালানি গার্মেন্টস, অনেকে এটাকে জ্বালানি মেল বলে থাকেন। ঘটনাটি নাকি শুরু হয় 1995 সালে। তখন এই মিলে প্রায় 1000 খানিক পোশাক শ্রমিক কাজ করত। আমাদের এলাকাটা অনেক জমজমাট ছিল। এই জ্বালানি মিলের পাশে মওলা টেক্সটাইল মিল এবং এসিআই প্লাস্টিক ফ্যাক্টরি ছিল। ভালোই চলছিল সবকিছু। প্রতিদিনের মতো সবাই ডিউটি করতে এই মিলে আসে, যে যার মতো কাজে লেগে পড়ে। অনেকক্ষণ কাজ করার পর সবাই খেয়াল করে তাদের মধ্যে থেকে একজন লোক নাই। কয়েকজন বলছে কি ব্যাপার, ও তো আমাদের সাথেই কাজ করছিল, কোথায় গেল কাউকে কিছু না বলে। তখন সিকিউরিটিকে জিজ্ঞেস করা হলো যে সে কি বাইরে গিয়েছে কিনা। তখন সিকিউরিটি বলে কই না তো, এখন পর্যন্ত তো কেউই বাইরে বের হয় নাই। তখন তো সবাই বেশ চিন্তায় পড়ে যায় লোকটা কোথায় গেল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেখা গেল ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক করা। কিছু লোক মিলে ওই দরজাটা ভাঙে, কিন্তু দরজাটা ভাঙার পর যে দৃশ্যটা সবাই দেখলো, এটা দেখে তো কয়েকজন ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সবাই দেখলো এই যে লো কমোড, এই লো কমোডের যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভেতর দিয়ে তার পুরো শরীরটা ঢুকে গেছে, শুধু হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? একটা মানুষকে এইভাবে ঢুকিয়ে ফেলা, একটা সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ কি এভাবে ঢুকতে পারে না ঢোকানো যায়? এটা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই 1995 সালের কথা বলছি। ওই সময় পুলিশ আসে, কেউ তো ওই সাইডে যাওয়ারই সাহস করে না। পুলিশ এসে কমোড ভেঙে লাশটি উদ্ধার করে। এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা লাশকে এভাবে একটা ক্ষুদ্র একটা ছিদ্র দিয়ে পুরো একটা বডিকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু লাশের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, তাই না? অদ্ভুত ব্যাপার হচ্ছে কমোড ভেঙে যখন লাশটাকে উদ্ধার করা হলো, তখন দেখা গেল তার শরীরের অনেক কিছুই অবিকৃত রয়েছে। এটাও একটা অসম্ভব ব্যাপার বলতে হবে। তবে শরীরের বিভিন্ন জায়গায় কিছু কাটাছেঁড়ার দাগ ছিল। এটা আসলে ব্যাখ্যা কি, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আর ময়নাতদন্তের পর এখানে আরো একটা অদ্ভুত তথ্য পাওয়া যায়। যিনি ময়নাতদন্ত করেছিলেন উনি নাকি জানিয়েছিলেন যে তার মৃত্যুটা নাকি স্বাভাবিকভাবেই হয়েছে। এর পরপরই এলাকায় তো তোলপাড় শুরু হয়ে যায়। একটা লোক এভাবে মারা গেল, পুলিশ বলে সাধারণ মৃত্যু, এটা খুনও না, এটা কিভাবে সম্ভব? তখন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু লোকজন যায়। এই ইমাম সাহেবের সাথে
কিছু শক্তিশালী মুসলিম জিনের ভালো বন্ধুত্ব ছিল। উনি যে তথ্য দেন তা শুনে তো মানুষজন আরো আতঙ্কিত হয়ে যায়। উনি জানান কোনো একটা শক্তিশালী তান্ত্রিক এই মিলের ভেতরে 7টা শক্তিশালী জিনকে বন্দী করে রেখেছে তাদের ইচ্ছার বিপরীতে। এই 7টা শক্তিশালী জিনের মধ্যে 6টা জিন খুবই দুষ্টু প্রকৃতির এবং এদের মনে মায়া দয়া বলতে কিছুই নেই। তবে একটা জিন সে অনেক ভদ্র, সে মানুষের উপকার করতে ভালোবাসে, উপকার করতে ভালো লাগে তার। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা 7 জনই এখানে বন্দী, আর ওই 6 জন যেহেতু মানুষের উপর খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা চাইলেও এখান থেকে বের হতে পারছে না, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আর যেহেতু এখানে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, তাদের শক্তি প্রয়োজন। এই শক্তির জন্যই মূলত বিভিন্ন সময় মানুষদেরকে ওরা এখন হত্যা করা শুরু করেছে। আর যেই তান্ত্রিক এদেরকে এখানে বন্দী করেছে, সেই তান্ত্রিক ছাড়া এদেরকে এখান থেকে ছাড়ানো একরকম অসম্ভব বলা চলে। সেই এসে এই জাদুর বন্ধনটা কাটাতে পারবে, তারপর এরা মুক্তি পাবে। আর যদি কেউ এদেরকে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করে, তাহলে এদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। যখনই এদের ক্ষতি হওয়া শুরু হবে, তখন কিন্তু ওরা কোনো হুজুর, তান্ত্রিক, রাকি কিচ্ছু মানবে না। যেই এখানে কাজ করতে আসবে, যদি ওরা বুঝতে পারে যে ওদের কোনো সমস্যা হচ্ছে, সাথে সাথে তাকে মেরে ফেলবে। সুতরাং এখানে কোনো ধরনের কোনো কাজের ঝুঁকি নেওয়া যাবে না, এমনটাই উনি বলে দেন। এরপর কয়েক মাস ভালোই চলছিল। তবে ওই ইমাম সাহেব বেশ কিছু নিয়ম কানুন বাতলে দেন যে এখানে যারা কাজ করবে এদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই অনুযায়ী যারা শ্রমিক ছিল তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক মাস ভালোই চলছিল। হঠাৎ একদিন সেম ঘটনা ঘটে আরো একজনের সাথে। আগেরবার কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ ছিল ভেতর থেকে, এবার কিন্তু দরজা খোলা ছিল। এবারও সেম ঘটনা ঘটলো। আগেরবার যেরকম রিপোর্ট এসেছিল, এবারও সেম রিপোর্টই আসে। এরপর কোনো শ্রমিক এখানে কাজ করতে চায় না। অনেক হুজুর কবিরাজকে ডাকা হয়েছিল। যখনই এই মিলের নাম শোনে, তার অনুগত জিনেদের কাছ থেকে তথ্য পায়, তখন তারা ভুলেও এর ত্রিসীমানায় আসতে চায় না। একটা পর্যায়ে এই মিলের মালিক বাধ্য হয়ে এই মিলটিকে বন্ধ করে দেয়। মিল বন্ধের কয়েক বছর পেরিয়ে যায়। কোনো একদিন এক রিক্সা চালক রিক্সাটি সাইডে রেখে এই মিলের ভেতরে গিয়েছে জল বিয়োগ করতে। ওই রিক্সা চালককে এলাকার একজন লোক জিজ্ঞেস করে যে আপনি কি করেন, কোথায় যান? তখন ওই রিক্সা চালক বলেন যে আমি একটু জল বিয়োগ করে আসি। তখন ওই এলাকার লোকটি বলেছিলেন যে ভাই, জায়গাটা ভালো না, আপনি দ্রুত এখান থেকে চলে যান। তখন ওই রিক্সা চালক মনে করেছিলেন এখানে হয়তো বা উটকো ছেলে পেলে আছে, নেশা পানি করে, ছিনতাইকারী আছে, এরকম চিন্তা করেছে। এই চিন্তা করে হয়তো বা সে ভিতরে ঢুকেছিল। এদিকে যেই লোকটা এই কথাটি বলেছিল, উনি কিন্তু ঘন্টাখানেক পরে ওই পথ দিয়ে ফিরছিলেন। তখন দেখা গেল ওই রিক্সাটা আগের ঠিক ওই জায়গাতেই রয়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি ঘন্টাখানেক আগে দিক দিয়ে গেলাম, ওই লোকটাকে সতর্ক করলাম, তারপর ওই লোকটা কি যেন ভাবলো। লোকটা তো তখন অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রিক্সাটা এখানে কেন, উনি কি আবার ঘুরে এখানে আসছে কিনা। তখন ওনার একটা সন্দেহ লাগে। উনি আরো কয়েকজন লোককে ডাকেন যে দেখেন তো ভাই, এই রিক্সাওয়ালা উনি তো অনেকক্ষণ আগে মনে ভেতরে গেছে, এখন আসতেছে না, আসেন আমরা যাই ভেতরে, লোকটার কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তখন বেশ কয়েকজন মিলে ওই মিলের ভেতরে ঢোকার পর ওখানে একটা শিমুল তুলা গাছ ছিল। ওই শিমুল তুলা গাছের কাছে গিয়ে ওনারা ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে যায়। ওনারা দেখেন ওই গাছের গোড়ায় হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে, আর পুরো শরীরটাই মাটির মধ্যে ঢোকানো। তখন ওনারা তো পুলিশকে জানিয়েছে। পুলিশ আসে, ওখানে লাশ উদ্ধার করা হয়। এবারও একটা আজব ব্যাপার ঘটে। তা হচ্ছে পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যে এই লোকটার মৃত্যু নাকি স্বাভাবিকভাবে হয়েছে। তার শরীরে ওইরকম উল্লেখযোগ্য দাগই পাওয়া যায়নি, হার্ট অ্যাটাক বা এরকম কোনো কিছুতে হয়েছে। পুলিশ সদস্যরা অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কিন্তু কাগজে কলমে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী তো তাদেরকে কাজ করতে হবে। এই যে ঘটনাটা ঘটছে, এখন লোকজন তো দিনের বেলাতেও এই এলাকার ছায়াও মারাতে চায় না। মানুষজন ভয় ভয় ভাব নিয়ে ওই মিলের পাশ দিয়ে হাঁটাহাঁটি করে। তবে বেশ কয়েক মাস পার হয়ে যায়, মানুষের মধ্যে ভয় কিছুটা কমে আসে। এরপর ঘটে আরেকটা ঘটনা। ওই এলাকার একটা ছেলে, তার নাম হচ্ছে জামান, সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। নিখোঁজের 3 দিন পর তার নিথর দেহটিকে এই মিলের এক ইঞ্জিন রুমে ঝুলে থাকতে দেখে এক প্রতিবেশী বিভিন্ন মানুষকে খবর দেয়। এই মিলের যে ইঞ্জিন রুম আর কি, তো এই ইঞ্জিন রুমের দরজাটা বাইরে থেকে কিন্তু তালা লাগানো ছিল, তালাতেও কিন্তু জং পড়ে গেছে। অনেক আগে লাগানো হয়েছে, একটা তালা যদি কয়েক বছর লাগানো থাকে সেই তালায় তো জং পড়বে, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে যে এই ছেলেটা এর ভেতরে কিভাবে গেল। ইঞ্জিন রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তার লাশটা এই 3 দিনে অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, দেখলেই ভয় লাগে এমন একটা অবস্থা আর কি। তার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, জিহ্বাটা অনেক বড় হয়ে ঝুলেছিল। তো এই ঘটনা কিন্তু 1999 সালে ঘটেছে, অর্থাৎ এই যে জামান নামক ছেলেটার কথা বললাম, তার সাথে 1999 সালে এই ঘটনাটা ঘটে। এখন রিক্সাওয়ালা যিনি, উনিও তো মারা গেলেন।
আমরা ধারণা করি উনি হয়তো মনে এটাই চিন্তা করেছিলেন, কিন্তু আসলে উনি মনে কি চিন্তা করেছিলেন তা তো জানা যায় নাই, কারণ উনি তো বিষয়টা কারোর সাথে শেয়ারও করেন নাই। উনি মারা গেলেন, উনি কি দেখেছিলেন তাও জানা যায়নি। এই যে যারা মারা গেল এনারা কিন্তু আসলে এমনটা না যে আহত হয়েছেন পরে কিছু বলে তারপর মারা গেছেন, তা কিন্তু না। আসলে কি হয়েছিল ওনাদের সাথে ওনারা তো আর বলতে পারেন নাই। এরপর অনেকটা বছর পার হয়ে যায়, 2008 সাল পর্যন্ত মাঝে মাঝে সাদা জুব্বা পরে একটা অবাবকে দেখা গিয়েছে ওখানে, 8 থেকে 9 ফিট উচ্চতার। তবে এই অবাবটাকে যাকেই দেখা দিয়েছে বা এই অবাবটাকে যে দেখেছে সে নাকি 1 মাস অসুস্থ ছিল। তবে 2008 সালের পর তাকে আর দেখা যায়নি। এরপর থেকে এই মিলে আর কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। সবাই খুব সাবধানে চলাচল করে। ওই জিনগুলো নাকি এখনো সেখানে আছে, এখনো মানুষকে হয়তো বা দেখা দেয়, তবে এখনো কোনো মৃত্যুর ঘটনা বিশেষ করে এই 1999 সালের পর থেকে দেখা যায়নি। আর 2008 সাল পর্যন্ত তো একটা অভাবকে দেখা গিয়েছে। যেহেতু এটা নিয়ে আর কোনো কাজ আগানো হয়নি, এদেরকে মুক্ত করারও কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়নি, কে যাবে এই ঝুঁকি নিয়ে, যার কারণে এটা বন্ধই। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অন্তর ভাইকে। এই যে জ্বালানি গার্মেন্টস বা জ্বালানি মিল, বা ওনারা এটাকে জ্বালানি মেল বলে থাকেন, চিন্তা করেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। এটা এমন হতে পারে যে ওনার সফলতা, অর্থাৎ এই মিল মালিকের সফলতায় ঈর্ষান্বিত হয়ে এখানে কোনো ভয়ঙ্কর শ্রেণীর জিনদেরকে চালান দিয়ে বন্দি করে ফেলা হয়েছে, যাতে করে মিলটা বন্ধ হয়ে যায়। এরকম কিন্তু অনেকই ঘটে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক মিলে, এমনকি অনেক বাড়িতেও কিন্তু এরকম ঘটনা ঘটে। দেখা যাচ্ছে এমন একটা বহুতল ভবন, যে বহুতল ভবনে কিন্তু সাপ আসার কথা না, এমন সমস্ত বিষধর সাপ সেই বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে দেখা যাচ্ছে, বিভিন্ন ফ্লোরে দেখা যাচ্ছে, ওয়াশরুমে দেখা যাচ্ছে। সাপ কোথা থেকে আসছে কেউ জানে না, সাপের ভয়ে ওই বাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে। এইভাবে ওই বাড়িটা খালি হয়ে যায়, ওই বাড়িটার কেউ থাকে না। মূলত দুষ্টু লোকেরা ঈর্ষান্বিত হয়ে বা হিংসার বশবর্তী হয়ে ভয়ঙ্কর জাদুটনার মাধ্যমে কিছু জিনদেরকে ওখানে বন্দি করে দেয় বা জিন চালান করে দেয়, যে তোমরা এই কাজটা করে আসবা, ওই জিনিসটা এইভাবে ধ্বংস করে দিবা। এরকম অনেক কিন্তু হচ্ছে, অনেক হয় এটা বলবো না, হচ্ছে। ঢাকা শহরে এরকম অনেক ঘটনা ঘটছে। হিংসা করে কোনো বাড়িকে একদম পরিত্যক্ত করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 196তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম মতিউর রহমান শামীম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামে। ওনার কিন্তু আরও একটি ঘটনা আমরা আমাদের ইমিডিয়েট আগের থার্সডে নাইট এপিসোডে, অর্থাৎ থার্সডে নাইট এপিসোড 195-এর তৃতীয় ঘটনা হিসেবে প্রচার করেছি, যেটা শিরোনাম ছিল রক্তচক্ষু। একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা ছিল। তো এই ঘটনাটি গ্রামের একটি ছেলের সাথে ঘটেছিল 2014 সালের দিকে। এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি গ্রামের। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। তো ঘটনাটি ঘটেছিল এই মতিউর ভাইয়ের বড় ভাইয়ের চাচা শ্বশুরের ছেলের সাথে। আমরা নামটা বলছি, সেই ছেলেটার নাম আর কি, তার নাম হচ্ছে কাউসার আহমেদ। ঘটনাটি যখন 2014 সালের দিকে ঘটে, তখন এই কাউসার আহমেদের বয়স 13 কি 14 বছর। কাউসার যে স্কুলে পড়তো, সেই স্কুলে যাওয়ার পথে একটি গাব গাছ পড়তো। তো সে একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই গাব গাছের দিকে তার চোখ যখন গেছে, তখন সে দেখতে পায় গাব গাছের মধ্যে একটা ময়না পাখির বাসা। আর সেই বাসায় দুটি ময়না পাখি বসে আছে। আর সেই বাসা থেকে ময়না পাখির ছোট বাচ্চার কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তখন এই কাউসার তার সহপাঠীদের সাথে প্ল্যান করলো, স্কুল থেকে ফেরার পথে গাছে উঠে ময়না পাখির বাচ্চা ধরবে। ছোটবেলা থেকে যদি ময়না পাখির বাচ্চাকে লালন পালন করা যায়, তখন ভালো কথা বলতে পারে। এই চিন্তা করেই বলতো এরকম একটা প্ল্যান করেছে। তো যেইভাবে সেই গাছ স্কুল থেকে ফেরার পথে তার সহপাঠীদেরকে সাথে নিয়ে সেই গাব গাছের নিচে এসে দাঁড়ায়। স্কুল ব্যাগটা অন্য একজনের হাতে দিয়ে সে গাছে উঠতে শুরু করে। তার সাথে অন্য যে সহপাঠীরা ছিল, ওই সহপাঠীরা কিন্তু গাছে উঠতে এতটা পারদর্শী ছিল না কাউসারের মতো। কাউসার কিন্তু গাছে উঠতে খুবই পারদর্শী, আর এমনিতেও সে খুবই চঞ্চল। এলাকার মানুষের গাছ থেকে সুপারি, আম, নারকেল সহ আরো অনেক কিছু সে পেরে দিত। সে যখন প্রথমবার গাছে উঠতে শুরু করেছে, তখন অর্ধেক ওঠার পরে গাছ থেকে সে এমনি এমনি পড়ে যায়। তবে পড়ার পর সে তেমন কোনো ব্যথাই পায়নি। তার সহপাঠীরা জিজ্ঞেস করছে, এ কি হলো রে? তখন সে বলতেছে, এমনি এমনি তো পড়ে গেলাম। তখন অন্যরা বলতেছে, তাহলে তো বেশি ব্যথা পেয়েছিস? বলে, না, আমি তেমন কোনো ব্যথাই পাইনি। সহপাঠীরা আশ্চর্য হয়ে যায়, কারণ সে যতটুকু উচ্চতা থেকে নিচে পড়েছে, ব্যথা তো পাবারই কথা, কিন্তু সে পায়নি। দ্বিতীয়বার সে আবার ট্রাই করলো। দ্বিতীয়বারও ঠিক একই উচ্চতা থেকে সে নিচে পড়ে গেল। এবারও সে কোনো ব্যথা পায়নি। আশ্চর্য বিষয়।
তৃতীয়বার সে চিন্তা করলো এবার উঠবই। সে তার সহপাঠীদেরকে বলতেছে, কেন যেন পড়ে যাচ্ছি নিজেও জানি না, দেখি এবার আমাকে উঠতেই হবে। এবার সে যখন উঠছে, উঠতে উঠতে কিন্তু ওই আগের উচ্চতা থেকে আরেকটু উপরে যখন উঠেছে, তখন ওই সহপাঠীরা কিন্তু খেয়াল করছে যে কি হচ্ছে। তখন সবাই খেয়াল করলো, মনে হচ্ছে যে কেউ একজন এই কাউসারকে ধরে ছুঁড়ে দূরে ফেলে দিল। গাছ থেকে নিচে পড়ে গেলে তো সরাসরি নিচে পড়বে, কিন্তু তা না, মনে হচ্ছে কে যেন তাকে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। আর এমনভাবে পড়েছে, পড়েই তো সে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর যারা সহপাঠীরা ছিল তারা দ্রুত এই কাউসারের বাসায় গিয়ে খবর দেয়। তখন তো তার আত্মীয় স্বজনরা, বাবা চাচারা অতি অল্প সময়ের মধ্যে দৌড়ে ওখানে চলে আসে। তখন তারা দেখে যে কাউসার মাটিতে পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। যখন কাউসারকে কোলে করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পথিমধ্যে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হলে ইমাম সাহেব বিস্তারিত শুনলেন। কাউসারের সহপাঠীরা তো ছিল, তারা যেভাবে বর্ণনা করেছে, ইমাম সাহেব এটা শোনার পর ইমাম সাহেব বলছেন, এটা তো স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছে না, এখন তো মাগরিবের আজান হয়ে যাবে ভাব, আমি মাগরিবের নামাজটা পড়িয়ে তোমাদের বাড়িতে আসতেছি। এই বলে উনি মসজিদে চলে গেলেন। এদিকে কাউসারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কাউসারের নাক মুখ দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। বাড়িতে আনার পর তার নাক মুখ দিয়ে যে রক্ত পড়ছে ওটা মুছে দেওয়া হয়, রক্ত অবশ্য বন্ধ হয়ে যায়। এরপর বাসায় তো কান্নার রোল পড়ে গেছে। কাউসারের তো শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু তার কিন্তু সেন্স নাই। আশেপাশের মানুষজন এসে জড়ো হয়ে গেছে। কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে হাজির হলেন। উনি কাউসারের সামনে বসে উনি ওনার মতো করে রুকিয়া শুরু করলেন। কিছুক্ষণ রুকিয়া করার পর হঠাৎ কাউসার চোখ খুলল। কাউসার ওই যে গাছ থেকে পড়ার পর জ্ঞান হারিয়েছিল, দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর হুজুর যখন রুকিয়া শুরু করেছেন, এরপরে কিন্তু কাউসার চোখ খুলেছে। এমনভাবে চোখ খুলেছে মনে হচ্ছে চোখগুলো এখন ছিটকে বেরিয়ে আসবে, এত বড় বড় করে চোখ করেছে। আর চোখগুলো দেখে আসলে চোখ মনে হচ্ছিল না, মনে হচ্ছে এগুলো আগুনের গোলা। চোখ খোলার পর তখন রাগান্বিত হয়ে হুজুরের দিকে তাকিয়েই দাঁতে দাঁতে কামড় দিয়ে কটমট করতে করতে হুজুরকে জিজ্ঞেস করছে, আমাকে কেন বিরক্ত করতেছিস? তখন হুজুর বলে, কে তুই? এই ছেলেটার উপর কেন আসর করেছিস? তখন কাউসারের ভেতরে থাকা জিনটা বলতে থাকে, ওর কত বড় সাহস, আমি খাওয়া দাওয়া করে আরাম করে একটু শুয়েছি, আমার চোখ লেগে আসছে ঘুমে, ঠিক সেই সময় সে গাছে ওঠা শুরু করেছে। তখন আমি তাকে সরাসরি কোনো আঘাত না করে গাছ থেকে নামিয়ে দিছি। নিচে পড়ার পর সে কোনো ব্যথা পাইনি। আমি ভাবছি হয়তো আর বিরক্ত করবে না, কিন্তু সে আবারও গাছে ওঠার চেষ্টা করছে। তখনও কিন্তু আমি একই পদ্ধতিতে ওকে গাছ থেকে নামাই দিছি। ভাবছিলাম এবার হয়তো সে চলে যাবে, কিন্তু না, সে তৃতীয়বার যখন ওঠা শুরু করেছে, তখন আমি এর উপর এতটা বিরক্ত হয়েছি যে আমি ওকে শক্ত করে ঘাড়ে চেপে ধরছি, তারপর দূরে মাটিতে ছুঁড়ে ফেলছি। আর আমি এত জোরে ওরে ছুঁড়ে ফেলছি, ওর ভেতরে সবকিছু কিন্তু নষ্ট করে ফেলছি। শুধু তাই না, ওর ভেতরে সবকিছু কিন্তু আমি খেয়ে ফেলছি। তুই যত কিছুই করিস না কেন, কোনো লাভ হবে না, ওর সময় শেষ, ও কিছুক্ষণ পরে মারা যাবে। আর ওর হাড়গুলো কিন্তু আমি ভেঙে দিছি। এই কথা বলেই নাকি কাউসারের শরীরে একটা ঝাঁকি লাগে, বোঝা গেল জিনটা শরীর থেকে বাইরে বের হয়ে গেছে। এরপর কটমট কটমট একটা আওয়াজ হয়। ওখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছে একটা মোটা ডাল কটমট করতে করতে ঝপাস করে ভেঙে মাটির উপর পড়ে। তখন কিন্তু বাড়ির লোকজন আবারও ভয় পেয়ে যায়, কারণ এত বড় গাছের এত মোটা একটা ডাল এইভাবে কোনো বাতাস ছাড়া তো ভেঙে পড়ার কথা না। তখন সবাই বুঝতে পারে কাউসারের শরীর থেকে বের হয়ে ওই জিনটা ডালটা ভেঙে দিয়ে চলে গেছে, মানে তার উপস্থিতি আবারও জানান দিয়েছে। জিনটা চলে যাওয়ার অল্প কয়েক মিনিট পরই কাউসারের আবার সেন্স ফেরত আসে। চোখ খোলে, চোখ খোলার পর শুধু একটি কথাই বলেছিল, বড় আম্মা কই? বড় আম্মা বলতে তার বড় চাচিকে খুঁজছিল। বড় চাচিকে সে বড় আম্মা বলতো। বড় চাচি তাকে খুব মহব্বত করতো, সেও বড় চাচিকে খুব সম্মান করতো, ভালোবাসতো। তার বড় আম্মা সামনে আসে, বড় আম্মাকে দেখে শুধু চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়েছিল কাউসারের। এরপরই তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ কাউসার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই। এই ঘটনা থেকে আমরা যেটা শিখতে পেলাম তা হচ্ছে, এই যে গাছে ওঠার সময় শুধু নয়, মাছ ধরার সময়, গাছে ওঠার সময় বা এমন কোনো জায়গায় যাওয়ার সময় আমরা এমন কিছু যদি আঁচ করতে পারি, তাহলে কিন্তু সেখানে যাওয়াটা আমাদের জন্য উচিত না। আমাদেরকে বাধা দিচ্ছে ক্রমাগত, তাহলে সেখানে কিন্তু পা বাড়ানো উচিত না। বিপদ কিন্তু সেখানে নিশ্চিত হবেই। এমনই কিন্তু আলামত বোঝা যায়, বিশেষ করে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে। যদি এমন অস্বাভাবিকতা আমরা ফিল করি বা দেখি, তাহলে সেদিকে যাওয়াটা আর উচিত হবে না। কারণ জিনেরা সংকেত দিচ্ছে যে তুমি এই কাজটি করো না, আমাদের অসুবিধা হচ্ছে, সেই কাজে আর সামনে আগানোটা উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মতিউর রহমান শামীম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 196তম এপিসোডের 5টি ঘটনা শুনে ফেললাম। বাকি রইল একটি, এটি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা। চলুন শুনে আসি আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের
এবারে থার্ড স্টেজের 196তম এপিসোডের ঘটনাগুলো তা কিন্তু জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD আপনাদের horrorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। রহস্য আর ভয় এই দুটো নিয়ে কিন্তু আফনাস বি ইউটিউব চ্যানেলে আমরা প্রতি রবিবার এবং মঙ্গলবার এপিসোড চালিয়ে যাচ্ছি। আপনারা সেগুলো শুনতে কিন্তু ভুল করবেন না। আফনাস বি ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। চলুন শুরু করি আজকের এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম সাব্বির হোসেন জীবন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের হাইল শহরে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ওনার এক আত্মীয়ের সাথেই ঘটেছে। আরেকটা বিষয় বলে নেই, জীবন ভাইয়ের বাড়ি কিন্তু শরীয়তপুর জেলার পালং উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। আর ওনার যেই খালামণির সাথে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি 2016 সালের মে মাসে ঘটেছিল। খালামণির তখন মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। হাতের মেহেদিও তখনও শুকায়নি, মেহেদির দাগও তখন রয়ে গেছে। তখনও অনেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন। একদিন ওনার বাসা থেকে অনেক চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ওনার বাসা কিন্তু এই জীবন ভাইদের বাড়ির পাশেই আর কি। তখন জীবন ভাই গিয়েছেন, জীবন ভাইয়ের মা গিয়েছেন। তখন ওনারা দেখতে পান এই যে খালামণি, যার নাম হচ্ছে তনু, উনি অস্বাভাবিক আচরণ করছেন। অনেকেই বলছে তাকে নাকি জিনে ধরেছে। এই তনু খালা সবাইকে গালিগালাজ করছেন। পরে জীবন ভাইয়ের নানা তাকে দোয়া করে ফু দেন। তখন নাকি এই তনু খালা নানার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা দৃষ্টি দেন এবং তাকে বলতে থাকেন, তোকে কিন্তু মেরে ফেলবো। পরে নারীকেও গালিগালাজ শুরু করতে থাকেন। নারীকেও বলেন যে তোর 14 গোষ্ঠী আমি শেষ করে দিব। এরকম ভাবে অনেক হুমকি ধামকি দিচ্ছেন। দেখা যাচ্ছে ঘন্টাখানেক পর উনি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছেন। মাঝে মাঝে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল। এমন একটা পর্যায়ে যায় যে এই তনু খালাকে ঘরের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছিল। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে উনি একদিন একা একাই বলছেন চিৎকার করে, 21 দিন 21 দিন 21 দিন 21 দিন আর অপেক্ষা কর, এরপরে কিন্তু এই মেয়েকে আর কেউ বাঁচাতে পারবে না, আমি ওকে নিয়ে যাব। এই কথা শোনার পর পুরো পরিবারের সদস্যরা বেশ ভয় পেয়ে যায়। এদিকে তনু খালামণির শরীর অনেক চিকন হয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল তার শরীরে হাড় ছাড়া কোনো মাংসই নেই। উনি কোনো খাবার খেতে পারে না, শুধু কাঁচা মাংস খেতে চায়। একদিন হয় কি, তনু খালার একজন ভাই আছে যার নাম হচ্ছে কাউসার। আমাদের ইমিডিয়েট আগের ঘটনাও কিন্তু কাউসার নামের একজনের সাথে যে ঘটনা ঘটেছিল সেটা বলেছি। তো যাই হোক, তনু খালার যে ভাই যার নাম হচ্ছে কাউসার, উনি আবার কয়েকটা বিড়াল পালতেন। এই কাউসার কি করতেন, বিড়ালদের খাবার দেওয়ার জন্য সবসময় উনি বেশ ব্যতিব্যস্ততা দেখাতেন, কেননা বিড়ালকে উনি খুব পছন্দ করতেন। আর বিড়ালদেরকে একটি ঘরে রাখতেন, মানে যখন খাবার দেওয়া হতো একটা নির্দিষ্ট ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো। তো যখন বিড়ালগুলোকে উনি খাবার দিচ্ছিলেন, সবগুলো বিড়াল চলে আসে, একটি বিড়ালকে উনি খুঁজে পাচ্ছেন না। এই বিড়ালটা কোথায় গেল? প্রত্যেকটা বিড়ালের আলাদা আলাদা নাম ছিল। উনি ওই নাম ধরে ডাকাডাকি করছিলেন, বিড়ালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি আশেপাশে যাচ্ছেন যে বিড়ালটা কোথায় গেল। এমন সময় এই তনু খালার রুম থেকে কটমট কটমট শব্দ পাওয়া যাচ্ছিল। উনি কি মনে করে দরজাটা যখন খুলেছেন, তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই তনু খালা ওই বিড়ালটাকে কামড়ে কামড়ে খুবলে খুবলে খাচ্ছেন, একদম লোম সহ খেয়ে ফেলছেন। তার মুখ, তারপরে গলা, হাত রক্তে একদম ভরে গেছে। আর যখন দরজা খুলে এই কাউসার দেখে ফেলেছেন, তখন কিন্তু তনু খালার সাথে কাউসারের চোখাচোখি হয়, আই কন্ট্যাক্ট হয়। তখন তনু খালা বিশ্রী হয়ে একটা হাসি দিয়ে বলে, খাবি? আয় আয় খা। এটা বলেই নাকি উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, খুবই তীক্ষ্ণ একটা চিৎকার দেন। এরপরে উনি অজ্ঞান হয়ে যান। এদিকে নিজের এত আদরের একটা বিড়ালের এই হাল দেখে আর নিজের বোনের এই হাল দেখে উনিও তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনার অবস্থাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর একটা কবিরাজের সন্ধান পাওয়া যায়। এই জীবন ভাইয়ের নানা মামারা যারা ছিলেন তারা অনেক খোঁজাখুঁজি করে একটা কবিরাজের সন্ধান পান। রুদ্রকর ইউনিয়নের চরসন্দি গ্রামের একটা কবিরাজ যার নাম হচ্ছে সাইদুল কবিরাজ। তো তাকে বাসায় নিয়ে আসা হয়। সে বাসার সামনে এসে বলে, হায় আল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা করেছে। এই জিন তো কোনো আশিক জিন না, এটা তো চালান করা জিন। খুবই বাজেভাবে কালো জাদু করে এই জিনকে চালান করা হয়েছে। উনি ওখানে দাঁড়িয়ে থেকেই বলছেন। এরপর উনি তো বাসায় আসছেন। বাসায় আসার পর
উনি বলছেন যে ঠিক আছে, এই রুগীকে আমার সামনে নিয়ে আসো। রুগীকে নিয়ে আসা হয়, অর্থাৎ তনু খালাকে সামনে নিয়ে আসা হয়। কবিরাজ ওনাকে দেখেই বলেন যে এই মেয়েটা তো সবকিছু খেয়ে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে, একে তো মনে হচ্ছে না বাঁচানো যাবে, তারপরও আমি চেষ্টা করে দেখব। কবিরাজ বলেন যে উনি 2 দিন পরে আসবেন, আর এর মধ্যে উনি ঘরবাড়ি বন্ধ করে দিয়ে যান, আর পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে যান। পানি পড়া দিয়ে গোসল করাতে বলেন, তেল মালিশ করাতে বলেন। 2 দিন পর কবিরাজ আসেন, আসার পর একটা ভয়াবহ তথ্য দেন। এই যে খালার যিনি হাজবেন্ড, তার নাম হচ্ছে শাকিল। খালার সাথে বিয়ের আগে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অনেকদিন। এই শাকিল ভাই নাকি পরবর্তীতে এই মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে, আর এই তনু খালাকে বিয়ে করে। এখন যেই মেয়েটাকে বিয়ে করতে অস্বীকার করলো, এই মেয়েটার নামও কিন্তু জীবন ভাই বলেছে, আমি সঙ্গত ওখানে বলছি না। এই মেয়েটা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়। সে চিন্তা করে যে এ যাকে বিয়ে করতেছে তাকেই এই ছেলের জীবন থেকে সরিয়ে দেব। সে এই রাগে জেদে এই তনু খালার উপর কালো জাদু করে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হোগলা গ্রামের কোন একটা হিন্দু কবিরাজকে দিয়ে এই কালো জাদুটা করানো হয়েছিল। খালার উপর নাকি 21টা বান মারা হয়েছিল, কোনো সহজ বান না, প্রত্যেকটাই মরণ বান। সেই হিন্দু কবিরাজের শক্তিশালী একটি জিন দিয়ে খালার বাসা থেকে খালার পরনের একটা জামা, তার ব্যবহারের চিরুনি থেকে চুল, আর খাবার খাওয়ার পর আমরা যে প্লেটে খাবার রেখে দেই, অনেকটা এঁটো খাবার থাকে, সেই খাবারগুলো নিয়ে যায়। এমন খারাপভাবে কালো জাদু করা হয়েছিল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই কবিরাজ একটা শক্তিশালী জিনের পূজা করতো। যদিও বা সে হিন্দু ছিল, কিন্তু সে কোনো তার প্রথাগত দেবদেবীর পূজা করতো না। অর্থাৎ হিন্দুরা তারা যেই দেবদেবীর পূজা করে, এ কিন্তু এটা করতো না, এই শক্তিশালী একটা জিনের পূজা করতো। তো সে ওই জিনকে বিভিন্ন জিনিস ভোগ দিত, বলি দিত। তো এই তনু খালাকে মারার জন্য নাকি 7টা কবুতর আর একটা বড় পাঠা বলি দেওয়া হয়েছিল। এরপর খালার উপর মরণ বান মারা হয়েছিল। এই যে কবিরাজ, এই কবিরাজ বলতে যিনি আসলে এই যে হিন্দু তান্ত্রিক আর কি, যিনি, উনি কিন্তু এই কাজই করেন ম্যাক্সিমাম সময়। এরপরে সাইদুল কবিরাজ বলেন এখন আসলে কি করা যাবে আমি বুঝতে পারতেছি না, তারপরও এতটুকু করা যায়, জিনকে হাজির করাতে হবে। যে দুষ্টু জিনটা এই মেয়েটার উপর চালান করা হয়েছে, কিন্তু এই মেয়ের শরীরের যে অবস্থা, এর উপর চালান তো করা হয়েছে, এর উপরে হাজির করা যাবে না। হাজির হলেই এই মেয়েটা মারা যাবে, কোনো তুলা রাশির লোক লাগবে। এদিকে ছোট মামার ছিল তুলা রাশি, তখন 2টো বৃত্ত করে একটা বৃত্তের মধ্যে কবিরাজ বসেন, আর একটা বৃত্তের মধ্যে ছোট মামাকে বসানো হয়। উনি তো রুকিয়া শুরু করেছেন, তাই 3 ঘন্টা টানা রুকিয়ার পর গিয়ে ছোট মামার উপর সেই জিনটা হাজির হয়। সেই জিনটা হাজির হবার পর ওই কবিরাজ বলছেন যে কে তুই কেন ধরছিস? তখন নাকি ওই জিনটা হো হো করে হেসে দিয়ে বলে, তুই তো আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই আসছিস, যে আমি কে, কেন আসছি, কি কারণে আসছি, কে পাঠাইছে, সব তো তুই জানিস। এই সমস্ত অপ্রাসঙ্গিক প্রশ্ন কেন করছিস? আমি যা বলি সেটা শোন। আমাকে এর উপর চালান করা হয়েছে, 19 দিন পার হয়ে গেছে, আর মাত্র 2 দিন আছে। 2 দিন পর ও মারা যাবে। ওর বেঁচে থাকার মতো কোনো কিছু আমি অবশিষ্ট রাখি নাই, ও মারা যাবে। আর এই কবিরাজ, তুই কিন্তু আমার কাজের মধ্যে কখনোই আসবি না। এই মেয়ের কাজ তো আমি শেষ করেই দিছি, পরবর্তীতেও যদি আমি কোনো কাজে হাত দেই, সেই কাজের মধ্যে তোকে যেন না দেখি, তাহলে তুই তো থাকবিও না, তোর পরিবারের কেউ থাকবে না। এটা বলেই নাকি ওই জিনটা খুব বিভৎস একটা হাসি দেয়। এরপর মামার শরীর থেকে চলে যায়। এরপর ছোট মামা অজ্ঞান হয়ে যান। কবিরাজ উনি খুব হতাশ হয়ে যান। এরপর উনি বলতে থাকেন, আপনারা সবাই আল্লাহকে ডাকেন, আসলে কিছুই করার নাই, আল্লাহ ছাড়া এখন আর কোনো আশা ভরসা নেই। আর 2 দিন পর মনে হচ্ছে মেয়েটা মারা যাবে। কবিরাজ চলে যান, পরিবারের শোকের ছায়া নেমে আসে। কেন যেন জীবিত মানুষের জন্যই, মৃত মানুষের জন্য যে আয়োজন করা হয়, সেই আয়োজন তারা করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, কোথায় কবর হবে, কোথায় কি হবে। সত্যি তাই। 2 দিন যখন হয়ে যায়, তখন তনু খালার প্রচন্ড রকমের শ্বাসকষ্ট ওঠে। উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, চোখগুলো বড় বড় হয়ে যায়। উনি চোখ বড় বড় করে হাত দিয়ে উপরের দিকে কি যেন ইশারা করছিলেন, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। এরপর আস্তে আস্তে ওনার শরীরটা নিস্তেজ হয়ে যায়। হাতের ওই ইশারাটাও দেওয়ার ক্ষমতার হাতের মধ্যে ছিল না। এরপর তো খালাকে কবর দেওয়া হয়। পরে জানা যায় খালার হাজবেন্ড, যার নাম শাকিল, আগে যে মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল, সে পরিবার সহ কোথায় যেন চলে গেছে। সে যে কোথায় আছে এখন কেউ বলতে পারে না। প্রিয় লিসেনার,